হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি আমার লাস্ট ভিডিওতে 1813 চার্টার অ্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং তাতে দেখেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে পরবর্তী 20 বছরের জন্য শাসনের অধিকার আরও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু একই সঙ্গে দীর্ঘদিনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাচ্য দেশে বা ভারতবর্ষে যে বাণিজ্যের একচেটিয়া অধিকার, সেই অধিকারকেও কিন্তু খর্ব করা হয়েছিল বা কমিয়ে দেওয়া হয়েছিল। 1833-এর যে চার্টার অ্যাক্ট, সেই অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে একাধিক রিমার্কেবল চেঞ্জেস আনা হয়েছিল। তো 1833-এর চার্টার অ্যাক্টে কী ধরনের পরিবর্তন আনা হয়েছিল বা কী কী শর্ত ছিল তা জানার আগে কোন পরিস্থিতিতে বা কী প্রেক্ষাপটে এই চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল তা একটু বোঝার দরকার আছে। তাহলে চলো আমরা প্রথমে 1833-এর চার্টার অ্যাক্ট পাশের পূর্বের যে পরিস্থিতি তা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই বোঝা উচিত যে এই সময় ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল। 1820-30 এই সময় পর্বে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সেকেন্ড ফেজ শুরু হয়েছিল। ফলে শিল্প উৎপাদনের ক্ষেত্রে বস্ত্রবায়ন শিল্প তো ছিলই, তার সঙ্গে কয়লা, লোহা এই সমস্ত ক্ষেত্রেও ইংল্যান্ডে ব্যাপক কর্মযজ্ঞ চলতে লাগলো শিল্প উৎপাদনের ক্ষেত্রে। এতে কি হয়েছিল, ব্রিটেনের যারা বড় বড় শিল্প মালিক ও পুঁজিপতি শ্রেণী, তারা ব্রিটিশ পার্লামেন্টে প্রেশারাইজ করতে লাগলেন যে ভারতের দরজা বাধাহীনভাবে খুলে দেওয়ার জন্য। এবং এই সময় ব্রিটেনে ইকোনমির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে যে নতুন কনসেপ্ট খুব পপুলার হয়েছিল তা হচ্ছে লেসে ফেয়ার ইকোনমি, অর্থাৎ উদারীকরণ, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র প্রস্তুত করা। মানে মার্কেন্টাইল ইকোনমি তখন ব্যাকডেটেড হয়ে গিয়েছিল। 1813-তেই ভারতবর্ষের দরজা কিন্তু খুলে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক লাইসেন্স বা অনেক পারমিশনের প্রয়োজন হতো। তো এই সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত রেস্ট্রিকশনকে তুলে দেওয়ার একটা প্রেশার ব্রিটিশ পার্লামেন্টের ওপর এসে পড়ল। দ্বিতীয় যে জিনিসটা দেখার ভারতবর্ষের দিক থেকে, তোমরা খেয়াল করবে যে 1818 সালে মারাঠা শক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। ফলে ভারতবর্ষে যে বিরাট মারাঠা সাম্রাজ্য, তার ওপর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভুত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়া এই সময় পর্বেই আসাম, ব্রহ্মদেশের একাংশ, রাজপুতানা অঞ্চলের বিভিন্ন রাজপুত রাজ্যগুলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসছে। ফলে ভারতবর্ষে কোম্পানি প্রায় সার্বভৌম ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে। এই মতাবস্থায় ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা শুরু হয়ে গেল যে একটা কোম্পানির হাতে ভারতবর্ষের, এত বড় ভারতবর্ষের শাসনের অধিকার রাখা আদৌ ঠিক কিনা। তৃতীয় আর একটা বিষয় মাথায় রাখা উচিত যে 1830 সালে ব্রিটেনের ক্ষমতায় এলো হুইগ পার্টি। পরবর্তীকালে তারা লিবারেল পার্টি হিসেবে পরিচিত হয়। তো তারা কিন্তু উদারনীতিবাদ, উপযোগবাদ এবং মানবতাবাদকে বিশেষভাবে এই সময় গুরুত্ব দিচ্ছিলেন এবং নানান কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছিল। এই নতুন মন্ত্রিসভা 1832 সালে রিফর্ম অ্যাক্ট পাশ করছে। এর মাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলসের যে ভোটাধিকার, সে ভোটাধিকারের ক্ষেত্রে একটা সংস্কার আনা হচ্ছে। ঠিক পরের বছর 1833 সালে ব্রিটেনে কৃতদাস ব্যবস্থাকে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ফ্যাক্টরি আইন আনা হচ্ছে। সেখানে শ্রমজীবী মানুষ, যারা লেবার ক্লাস, তাদের বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করা হচ্ছে। তো এই রকম একটা উদার পরিবেশে, এই রকম একটা লেসে ফেয়ার অর্থনীতির পরিবেশে এবং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একটা সার্বভৌম ক্ষমতায় উঠে আসা, এই তিনটে দিক থেকে বিচার করে ব্রিটিশ পার্লামেন্টে এই সময় ব্যাপক এক ডিবেট তৈরি হলো। এই ডিবেটের মূল বিষয় ছিল যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর অধিকার থাকা উচিত কিনা, এটা একটা দিক। অনেকে বলতে লাগলেন যে ভারতের শাসনে ভারতীয়দের সুযোগ সুবিধা করে দেওয়া উচিত। এ প্রসঙ্গে প্রথম যার কথা বলবো তিনি হচ্ছেন এই সময়কার বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস গ্র্যান্ট। উনি যুক্তি দিলেন
যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধারে বাণিজ্যিক দিকগুলো এবং অ্যাডমিনিস্ট্রেশন দেখতে গিয়ে কোনো কাজটাই তারা ভালোভাবে করে উঠতে পারছে না। তো ইমিডিয়েট উচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সমস্ত সুযোগ সুবিধাকে বাতিল করে দেওয়া, শুধুমাত্র সে প্রশাসনিক কাজই করবে এবং একই সঙ্গে প্রশাসনে ভারতীয়দেরকেও ইনভলভ করতে হবে। ব্রিটিশ পার্লামেন্টের অন্যতম নেতা বাকিংহাম এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসনের যে অধিকার তার চূড়ান্ত বিরোধিতা করলেন এবং উনি বললেন যে ইমিডিয়েট ব্রিটিশ সরকারের উচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা অধিগ্রহণ করে নেওয়া। যদিও ব্রিটিশ পার্লামেন্টের অন্যতম নেতা এবং বোর্ড অফ কন্ট্রোলের সম্পাদক অন্যতম বিশেষজ্ঞ আইনবিদ টমাস ব্যাবিংটন মেকলে উনি যুক্তি দিয়ে বোঝালেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই হাতে এই সময়ও ক্ষমতা থাকা দরকার, কারণ ব্রিটিশ পার্লামেন্ট যদি সরাসরি ক্ষমতা গ্রহণ করে তার জন্য পার্লামেন্টের যে সময়, যে এক্সপিরিয়েন্স, যে বোধ থাকা দরকার সেটা কিন্তু তখনও ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন ধরে ভারতবর্ষের পলিটিক্সকে তারা ডিল করছে, ফলে তারা ওয়েল এক্সপিরিয়েন্সড, তারা এই কাজটা ভালোভাবে করতে পারবে। তাছাড়া নতুন যে মন্ত্রিসভা 30 সালে এসছে তারা ব্রিটেনের রাজনীতি নিয়ে এতটা ব্যস্ত যে ভারতবর্ষের পলিটিক্সকে সফলভাবে পরিচালনা করার মতন সময় কিন্তু তাদের নেই। এবং একই সঙ্গে তিনি এই যুক্তিও দিলেন যে ভারতীয়রা কিন্তু সেই ধরনের যোগ্যতার জায়গায় তখনও পৌঁছাতে পারেনি যে তারা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে, মানে ভারতের শাসনে ভারতীয়রা অংশগ্রহণ করতে পারে। তো এই রকম অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট নিয়েই 1833 সালের চার্টার অ্যাক্ট অবশেষে পাশ হলো। এবার আমরা দেখব যে এই অ্যাক্টের কন্ডিশনস বা শর্তগুলো কি ছিল বা কি কি এমন চেঞ্জেস আনা হলো যেটা রিমার্কেবল হয়ে থাকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনতান্ত্রিক ইতিহাসে। 1833-এর চার্টার অ্যাক্টে প্রথমেই যেটা করা হলো যে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধিকারকে আরো 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো। যদিও খুব পরিষ্কারভাবে এই অ্যাক্টে নির্দেশ ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্রিটিশ রাজের প্রতিনিধি হিসেবেই ভারত শাসন করবে। নেক্সট যেটা বলা হচ্ছে যে 1813-র চার্টার অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের ক্ষেত্রে মনোপলি অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তখনও ভারতে চায়ের ব্যবসা এবং চীন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া অধিকার ছিল। কিন্তু 1833-এর চার্টার অ্যাক্টে ভারতের এই যে চায়ের বিজনেস এবং চীন দেশের সঙ্গে বিজনেস তাও বন্ধ করে দেওয়া হলো। তো বলতে পারো যে প্রকারান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে একটি রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল। এতে যে বিষয়টা মাথায় আসার যে কোম্পানির যারা শেয়ার হোল্ডার, যারা কোম্পানির ব্যবসা বাণিজ্য থেকে লাভের অংশ পেত, তাহলে তারা লাভের অংশ কিভাবে পাবে? তো চার্টার অ্যাক্টে খুব পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের টোটাল যে কোম্পানি শাসনের অংশ, সেই অংশ থেকে যে রেভিনিউ বা রাজস্ব আদায় হচ্ছে সেই রাজস্বের 10.5% শেয়ার হোল্ডারদের লাভের অংশ হিসাবে প্রদান করতে হবে। এই চার্টার অ্যাক্টে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে এখন থেকে ভারতবর্ষে যে কোনো ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে বসবাস করতে পারবে, জমি কিনতে পারবে এবং তার ব্যবসা বাণিজ্য করতে পারবে। মানে ভারতবর্ষকে ব্রিটিশ উপনিবেশ বা কলোনি হিসেবে খুব পরিষ্কারভাবে ঘোষণা করে দেওয়া হলো। এতে কি হলো? প্রচুর পরিমাণে ব্রিটিশ পুঁজি এই সময় ভারতবর্ষে আসতে লাগলো। প্রচুর ব্রিটিশরা ভারতবর্ষে এই সময় এলেন, জমি কিনলেন এবং নীল, চা, কফি এই রকম যে বাণিজ্যিক শস্য, সেই শস্য তারা চাষ করালেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ব্রিটিশ পুঁজি এবং ব্রিটেনের শিল্পজাত দ্রব্য ভারতবর্ষে অবাধে চলে আসায় যেটা হচ্ছে যে এদেশের কুটির শিল্প এবং হস্তশিল্প একদম ধ্বংসের মুখোমুখি চলে যাচ্ছে।
মানে 1813 চার্টার অ্যাক্টে যে প্রসেস শুরু হয়েছিল লিমিটেড ওয়েতে, 1833 চার্টার অ্যাক্টের পর সেটা একটা ব্যাপক আকার ধারণ করলো। এই অ্যাক্টে বোর্ড অফ কন্ট্রোলের সংবিধানের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছিল তা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এখন থেকে হয়ে গেলেন ভারত বিষয়ক মন্ত্রী, এবং এ বিষয়ে ওনাকে দুজন সাহায্য করতে পারবেন। 1833 চার্টার অ্যাক্টে ভারত শাসনের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছিল, এবং এই পরিবর্তনের একটাই উদ্দেশ্য ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনকে সেন্ট্রালাইজ করা, মানে কেন্দ্রীভূত করা, আর ছড়িয়ে ছিটিয়ে কিছু থাকবে না। মানে বেঙ্গল প্রেসিডেন্সি বা মাদ্রাস প্রেসিডেন্সি বা মুম্বাই প্রেসিডেন্সির গভর্নররা যে যার মতন করে সিদ্ধান্ত নেবেন ওই রকম কিছু হবে না। এখন থেকে পুরো ব্যাপারটাকে একটা সেন্ট্রালি কন্ট্রোল করা হবে। তো এক্ষেত্রে প্রথমে যেটা করা হচ্ছে যে বাংলার গভর্নর জেনারেলের পদ এখন থেকে হয়ে যাচ্ছে ভারতের গভর্নর জেনারেল, এবং এই সময় যেহেতু লর্ড উইলিয়াম বেন্টিং ক্ষমতায় ছিলেন তাই উনি হলেন প্রথম ভারতের গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেলের হাতে ভারতবর্ষের সামরিক এবং বেসামরিক চূড়ান্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো। যেহেতু গভর্নর জেনারেল তার কাউন্সিলের পরামর্শ ও সহযোগিতায় প্রশাসনকে পরিচালনা করতেন, তাই এই অ্যাক্টে বলা হলো গভর্নর জেনারেলকে গভর্নর জেনারেল ইন কাউন্সিল। বোম্বাই ও মাদ্রাজের গভর্নরদের কোনো প্রকার আইন প্রণয়নের কিন্তু অধিকার রাখা হলো না। এমনকি গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কোনো নির্দেশ যদি বোম্বাই ও মাদ্রাজের গভর্নর অমান্য করতেন তবে তাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হলো। এই আইনে বলা হলো যে সম্পূর্ণ যে ব্রিটিশ শাসিত ভারত তার যে রেভিনিউ বা রাজস্ব, সেই রাজস্ব তোলা হবে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের নামে। এমনকি বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির যে খরচ, সেই খরচের অনুমোদনও করবে গভর্নর জেনারেল ইন কাউন্সিল। তার বাইরে কিন্তু তারা একটা টাকাও খরচ করতে পারবে না। আইন প্রণয়নের ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেল ইন কাউন্সিলের হাতে। আগে বোম্বাই প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি তার নিজস্ব প্রেসিডেন্সি পরিচালনার জন্য অনেক সময় আইন করতে পারতেন, কিন্তু সেই ক্ষমতা পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। বলা হলো কি যে গভর্নর জেনারেল ইন কাউন্সিল এখন থেকে ভারতীয়, অভারতীয় এবং সমস্ত রকমের আদালতের যে আইন, সেই আইন তিনি ঠিক করবেন। এবার এই কাজ যাতে খুব ভালোভাবে সম্পন্ন করা যায়, মানে আইন প্রণয়নের কাজ যাতে খুব এফেক্টিভভাবে করা যায়, তাই গভর্নর জেনারেল ইন কাউন্সিলের মেম্বারের সংখ্যা একজন বাড়ানো হলো। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে 1784 যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তাতে বলা হয়েছিল যে গভর্নর জেনারেল, মানে কলকাতার যিনি গভর্নর জেনারেল, তার কাউন্সিল মেম্বারের সংখ্যা করে দেওয়া হয়েছিল 3 জন। 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, সেখানে 4 জন ছিল, পরে 3 জন করে দেওয়া হয়েছিল। তো এই 1833 যে চার্টার অ্যাক্ট, এই অ্যাক্টে আর একজন কাউন্সিল মেম্বার আবার বাড়িয়ে দিয়ে তার সংখ্যা 4 জন করা হলো। তো এই কাউন্সিল মেম্বার কে হবেন? তিনি অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্মচারী হবেন না, তিনি হবেন একজন আইনের এক্সপার্ট বা আইন ব্যাপারে বিশেষজ্ঞ, যাতে গভর্নর জেনারেল ইন কাউন্সিল যখন কোনো আইন পাশ করে তার সুচিন্তিত মতামত এবং পরামর্শ পাওয়া যেতে পারে। তো এই যে প্রথম আইন ব্যাপারে বিশেষজ্ঞ যিনি নিযুক্ত হয়েছিলেন গভর্নর জেনারেল ইন কাউন্সিলে, তিনি হচ্ছেন টমাস ব্যাবিংটন মেকলে। তবে এই চার্টার অ্যাক্টে বলা হয়েছিল যে এই যে চতুর্থ সদস্য, তিনি কাউন্সিলের সমস্ত অধিবেশনে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। যে যে অধিবেশনে আইন বিষয়ক আলোচনা হবে একমাত্র সেই অধিবেশনেই তিনি পার্টিসিপেট করতে পারবেন। এই অ্যাক্টে আরো বলা হলো যে নতুন যে আইন পাশ করা হবে সেই আইন যেন অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টের থেকে অনুমোদন করিয়ে নেওয়া হয় এবং তাকে কোডিফাই করতে হবে বা বিধিবদ্ধ করতে হবে। কোডিফাই মানে ধরো আইনের ধারা ঠিক করা হয়, এত নম্বর ধারা, অত নম্বর ধারা, 44-এর ধারা বা 144-এর ধারা, এই যে আইনকে কোডিফাই করা, তো তার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল এই 33-এর চার্টার অ্যাক্টে। তো এর ফলে দেখা গেল যেটা, যে এর আগে 33-এর আগে ভারতবর্ষের গভর্নর বা গভর্নর জেনারেলরা
বিভিন্ন সময় যে সমস্ত ল পাস করতেন সেগুলোকে বলা হতো রেগুলেশন। কিন্তু 33-এর পর থেকে যে আইন পাস করা হচ্ছে এবং যেগুলো ব্রিটিশ পার্লামেন্ট থেকে অনুমোদিত হয়ে আসছে তাকে বলা হচ্ছে অ্যাক্ট। এই অ্যাক্টে আরো বলা হয়েছিল যে গভর্নর জেনারেল ইন কাউন্সিল চাইলে একটি ল কমিশন গঠন করতে পারেন। এই কমিশনের কাজ হবে আইনের সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখে একটা রিপোর্ট তৈরি করা, সেই রিপোর্টের বেসিসে নতুন করে সুসংহতভাবে আইনের বিভিন্ন ধারা তৈরি করা এবং সেগুলোকে কোডিফাই করা। এবং যে রিপোর্টটা তৈরি হবে সেই রিপোর্টটা অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টে আগে তার অনুমোদন করিয়ে নিতে হবে। তো গভর্নর জেনারেল ইন কাউন্সিল কিন্তু এই সময় একটা ল কমিশন তৈরি করলো, যার চেয়ারম্যান হয়েছিল টমাস ব্যাবিংটন মেকলে। 1833-এর চার্টার অ্যাক্টে আর একটি নির্দেশ ছিল যে যেহেতু বেঙ্গল প্রেসিডেন্সির আয়তন বিশাল বড়, তাই এই বেঙ্গল প্রেসিডেন্সিকে ভেঙে দুটো নতুন প্রেসিডেন্সি তৈরি করা। একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি আর একটা হচ্ছে আগ্রা প্রেসিডেন্সি। যদিও এই নির্দেশ পরবর্তীকালে কখনোই গ্রহণ করা হয়নি বা এটা এফেক্টিভ হয়নি। আলোচনা শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে 1833-এর চার্টার অ্যাক্ট পাশের সময় ব্রিটেনে এক উদারনৈতিক বাতাবরণ চলছিল। তো সেই ভাবনা চিন্তার ফলস্বরূপ 1833-এর চার্টার অ্যাক্টে বলা হলো যে এখন থেকে জাতি, ধর্ম, বর্ণ বা জন্মস্থান মানে কে কোথায় জন্মেছে এই সমস্ত কিছু বিবেচনা না করে ভারতীয় বা ব্রিটিশ যে কোনো নাগরিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতে পারবে। কিন্তু সাথে তোমাদের এটাও বলে দিই যে আইনে বলা হলেও ভারতীয়রা কিন্তু কোম্পানির অধীনে চাকরির সুবিধা সেইভাবে পায়নি। শেষ যে উল্লেখযোগ্য ধারার কথা বলবো তা হচ্ছে 33-এর চার্টার অ্যাক্টে মেনশন করা হয়েছিল যে ভারতবর্ষে তখনও পর্যন্ত যে কৃতদাস ব্যবস্থা বিভিন্ন এলাকায় চালু ছিল তা যেন অ্যাবলিশ করা হয়। তো এই নির্দেশ মেনে অবশেষে 1843 সালে ভারতবর্ষে কৃতদাস ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছিল। টমাস ব্যাবিংটন মেকলে ব্রিটেনের পার্লামেন্টের হাউস অফ কমন্স এক সময় বলেছিলেন যে 1833-এর চার্টার অ্যাক্টের উদ্দেশ্য হবে ভারতবর্ষ ভারতীয়দের জন্য একটা বেটার অ্যাডমিনিস্ট্রেশনকে তুলে ধরা। তো যে ধারাগুলো আমি বললাম তোমরা যদি খুব মন দিয়ে বিবেচনা করো তাতে দেখবে যে ভারতীয়দের পক্ষে বা ভারতীয়দের স্বার্থে শুধুমাত্র একটা কথা বলা হয়েছিল একটা ধারায়, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয়রা কোম্পানির অধীনে চাকরি পাওয়ার সুযোগ পাবে, যদিও সেটা ইমিডিয়েট কার্যকরী হয়নি। তাছাড়া যে কোনো দিক থেকে বিচার করলেই দেখবে যে ভারতীয়দের স্বার্থ কিন্তু সেইভাবে দেখা হয়নি। ব্রিটিশ পুঁজিপতিদের স্বার্থ, ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থ এবং তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করারই আলটিমেট উদ্দেশ্য ছিল এই 1833-এর চার্টার অ্যাক্ট। তাহলে এই ছিল 1833-এর চার্টার অ্যাক্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা। এর পরের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব যে এর ঠিক 20 বছর পর 1853-র যে চার্টার অ্যাক্ট তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন কোনো চেঞ্জেস বা কি পরিবর্তন আনা হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।